বিএনপি ক্ষমতায় গেলে ভাষান্টেকের বস্তিবাসীর পুনর্বাসনের প্রতিশ্রুতি তারেক রহমানের। দেশ পুনর্গঠনে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান। নিজ আসনে জনসভায় ভোট চাইলেন ধানের শীষে। এই এলাকাবাসীর পক্ষ থেকে যেই সমস্যার কথা বলে গেছে পুনর্বাসন সহ অন্য যেই সমস্যাগুলো বলে গেছে, কিন্তু পুনর্বাসন থেকে মূল সমস্যা বলেছে ইনশাআল্লাহ আমরা সেই সমস্যার সমাধান করব এই এলাকার মানুষের জন্য। দেশের প্রত্যেকটি সেক্টর বিগত 15-16 বছরের ধ্বংস হয়েছিল। যদি পুনর্নির্মাণ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। উত্তরবঙ্গে জনসভা দিয়ে প্রচারণার মাঠে 10 দলীয় ঐক্য। কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে রুখে দেওয়ার হুঁশিয়ারি জামাত আমিরের। আপনার ভোট কেউ যদি ডাকাতি করে নিতে আসে তাহলে কি করবে? রুখে দিতে হবে। দুঃশাসন মুক্ত স্বাভাবিক বাংলাদেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি জিনাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ছুটির দিনে নির্বাচনী প্রচারণায় উৎসবের আমেজ। পাল্টাপাল্টি অভিযোগে রাজনীতির মাঠে উত্তাপ। পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মন জয়ের চেষ্টা। নির্বাচনে পোস্টার না থাকায় অনলাইনে নতুন চ্যালেঞ্জ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য, এআই এর অপব্যবহারের ঝুঁকি। প্রার্থী ও ভোটারদের মধ্যে বাড়ছে উদ্বেগ। রমজানের আগে অস্থির রাজধানীর নিত্যপণ্যের বাজার। 7 দিনে ব্রয়লারের দাম বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা। বাড়ছে সব ধরনের চালের দাম, ঊর্ধ্বমুখী ডাল, চিনিও। বিদ্যা ও সুরের দেবীর পূজায় উৎসবের আমেজ। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে দিনভর সরস্বতীর আরাধনা। মণ্ডপে মণ্ডপে বাণী অর্চনা, অঞ্জলি নিবেদন। বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে দেশের উন্নয়ন করেছে মন্তব্য করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের পতনের পর মানুষ এখন ভালো পরিবর্তন চায়। মানুষের সমস্যার সমাধানে প্রয়োজন নির্বাচিত সরকার। রাজধানীতে প্রথম প্রচারণায় সন্ধ্যায় ভাষান্টেকের জনসভায় যোগ দিয়ে কথা বলেন তারেক রহমান। এ সময় দেশ গড়তে সবাইকে শপথ নেয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। আনুষ্ঠানিক প্রচারণার দ্বিতীয় দিন রাজধানীতে নিজ সংসদীয় আসন ঢাকা 17 জনতার মাঝে তারেক রহমান। প্রথম দিনে সিলেট বিভাগের ম্যারাথন সমাবেশ শেষে শুক্রবার সন্ধ্যায় ভাষান্টেকের বিআরবি মাঠে জনসভায় যোগ দেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে। এ সময় জনতার উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন বিএনপি চেয়ারম্যান। নির্ধারিত মাঠ পেরিয়ে মূল সড়ক পুরোটাই পূর্ণ হয়ে যায় বিকেল পেরোতেই। ধানের শীষের স্লোগানে প্রকম্পিত হয় গোটা এলাকা। লাল সবুজের পতাকা আর ধানের তোড়া হাতে জনসভায় যোগ দেন নানা শ্রেণী পেশার মানুষ। সমগ্র বাংলাদেশের মানুষ একটি পরিবর্তন চায়। সন্ধ্যা 7টায় বক্তব্য দিতে উঠেই মঞ্চে ডেকে নেন ভ্যান চালক, গৃহিণী, শিক্ষার্থী সহ 5 জন সাধারণ ভোটারকে। জানতে চান এলাকার সমস্যা ও সংকটের কথা। এ সময় ভোটাররা দাবি জানান বস্তিবাসী এবং নিম্ন আয়ের মানুষদের পুনর্বাসন এবং এলাকার আধুনিকায়নের। আমাদের মেয়েদের জন্য কোনো কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই এখানে। আমরা বস্তিবাসী, আমাদের কিছুই নেই। আমরা চাই যে আমাদের একটা পুনর্বাসন হোক। বিএনপি ক্ষমতায় এলে ভাষান্টেকের বস্তিবাসীদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। এ সময় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বেকারদের জন্য কর্মসংস্থান তৈরি করতে সারা দেশে ধানের শীষে ভোট চান বিএনপি চেয়ারম্যান। আপনাদের যে সকল আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, আজকে আপনাদের প্রার্থী হিসাবে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, তাদের সকলকে আপনারা অনুরোধ করবেন আগামী 12 তারিখে যেন তারা ধানের শীষকে নির্বাচিত করে তাদের স্ব এলাকায়, স্ব নির্বাচন এলাকায়। এই ভাই বোনেরা, আপনাদের এলাকার সন্তান হিসেবে কি আমি এটা দাবি করতে পারি আপনাদের কাছে? ইনশাআল্লাহ। ধানের শীষ যতবার নির্বাচিত হয়েছে ততবারই দেশের উন্নয়ন হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, মানুষের সমস্যা সমাধানে নির্বাচিত সরকার প্রয়োজন। বলেন, স্বৈরাচারের পতন হয়েছে, এখন দেশ গড়তে হবে। দেশকে পুনর্নির্মাণ করতে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। সবাইকে দেশ গড়ার শপথ নেওয়ার আহ্বান জানান তারেক রহমান। স্বৈরাচারের পতন হয়েছে, এখন আমাদেরকে
দেশ গড়তে হবে, দেশ গঠন করতে হবে আমাদেরকে। দেশের প্রত্যেকটি সেক্টর বিগত 15-16 বছরের ধ্বংস হয়েছিল। এই ধ্বংস হওয়ার ফলে আজকে দেশ অনেক পিছিয়ে গিয়েছে। আমাদেরকে এগুলোকে পুনর্নির্মাণ করতে হবে। যদি পুনর্নির্মাণ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। কেন প্রতিষ্ঠিত করতে হবে? কারণ গণতান্ত্রিকভাবে আপনারা যদি আপনাদের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারেন তাহলেই কিন্তু আপনি একমাত্র আপনার এলাকার সমস্যা, আপনার সমস্যা আপনি তার কাছে নিয়ে যেতে পারবেন। জনসভায় বক্তব্য দেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতাকর্মীরাও। সকলে ধানের শীষে ভোট দিয়ে আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ। যাচ্ছি তার কাছে। মেঘ, আপনাকে স্বাগত। ধন্যবাদ যশোয়া। আমরা প্রতিবেদনে দেখছিলাম আজ নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিন এবং বেশ জাঁকজমকপূর্ণভাবে সব প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। সন্ধ্যায় ভাষণ থেকে তারেক রহমান নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন, বিভিন্ন প্রতিশ্রুতির কথা বলেছেন। বিস্তারিত যদি আমাদেরকে জানাতেন এ বিষয়ে। যদি বলি যে গতকাল থেকেই তো প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, সেই জায়গা থেকে আজকে দ্বিতীয় দিন। আর তার পাশাপাশি আজ কিন্তু ছুটির দিন, তো ছুটির দিনেও কিন্তু প্রার্থীরা কিন্তু খুব ভালোভাবে প্রচারণা চালাচ্ছেন। সেই বিষয়ে আমাদের কাছে আমাদের হাতে কিছু তথ্য আছে। আমরা সেই তথ্যগুলো যদি একটু মোটা দাগে দেখে আসতে চাই, যে মূলত ভাষণ থেকে জনসভায় তারেক রহমান, এই ভাষণ থেকে যদি এলাকার কথা যদি বলি, এই জনসভার কথা যদি বলি, সেটি কিন্তু মূলত তার যে আসন ঢাকা 17 আসন, সে যেখান থেকে মূলত তিনি দাঁড়িয়েছেন এবং ধানের শীষে মূলত তিনি নির্বাচন করবেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। তো সেখানে যদি দেখছি আমরা যে মানুষের সমস্যা সমাধানের প্রয়োজন নির্বাচিত সরকার এবং ক্ষমতায় গেলে বস্তিবাসীদের পুনর্বাসনের যে প্রতিশ্রুতি, এটি কিন্তু মূলত এই যে দুইটি পয়েন্ট আপনাকে বলছিলাম, এই দুইটি পয়েন্ট কিন্তু মূলত তিনি যে জনসভায় সেখানে কিন্তু তিনি বলেছেন। এবং আমরা দেখেছি যে এই জনসভার মূলত তিনি যে প্রথম যে প্রচারণা সেটি কিন্তু তিনি সিলেট থেকে শুরু করেছেন। এই সিলেটের ম্যারাথন আমরা গতকাল দেখেছি, যেটি নারায়ণগঞ্জে এসে শেষ হয়েছে, এবং আজ তিনি রাজধানীর যে প্রচারণা সেটির কিন্তু সূচনা করেছেন। নিজ আসন থেকে তিনি মূলত প্রচারণা শুরু করেছেন। পাশাপাশি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে এই জনসভায় আমরা দেখেছি তিনি তার যে স্টেজটি ছিল সেই স্টেজে কিন্তু ভ্যান চালকের পাশাপাশি গৃহকর্মী এবং সেই সঙ্গে 5 জন শিক্ষার্থীকে কিন্তু তিনি ডেকে নিয়েছেন এবং নানান আলাপ আলোচনা এবং তাদের এলাকার কি সমস্যা সেগুলো কিন্তু তিনি শুনেছেন, একদম কাছ থেকে জানতে চেয়েছেন যে আদৌ ভোটারদের কি সমস্যা বা এলাকার কি সমস্যা, ভোটারদের কোনো অভিযোগ আছে কিনা, সেটি কিন্তু তিনি একদম কাছ থেকে শুনতে চেয়েছেন এবং নিজ আসনে জনসভায় ভোট চাইলেন ধানের শীষে। তো এই যে জনসভাটি ছিল সেখানে কিন্তু তিনি একদিকে যেমন ভোটারদের কাছ থেকে এলাকার যে সমস্যা সেগুলো শুনছিলেন এবং অন্যদিকে কিন্তু তিনি নিজ আসনে যে জনসভায় ভোট চাইলেন ধানের শীষে। আমরা কিন্তু দেখছি যে প্রচারণার শুরু থেকে যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, এগুলো নিয়ে কিন্তু বিস্তারিত কিন্তু আলোচনা হচ্ছিল এবং বারবার তিনি কিন্তু জনসভায় এই কথাগুলো কিন্তু বলছিলেন। এবং তিনি কি সমস্যাগুলো তাদের থেকে, স্থানীয়দের থেকে শুনে তারপর সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন এমন কিছু? জি, তবে এখানে এবার একটি বিষয় আছে যে আমরা অন্যান্যবার জাতীয় সংসদ নির্বাচনে যেমনটা দেখি যে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু নানান প্রতিশ্রুতি দেয়, তবে এবার ভোটাররা প্রতিশ্রুতিতে বিশ্বস্ত নয়, তারা চাচ্ছে যে বাস্তবায়ন। তো আমরা তো বিএনপির যে জনসভা সেটি নিয়ে তো আমরা দেখছিলাম কিন্তু প্রচারণা করছে, সেক্ষেত্রে জামাত ইসলামী বোধহয় আজকে রংপুর দিয়ে তাদের প্রচারণা করেছে। এই বিষয়ে আমার কাছে একটি প্রতিবেদন আছে, আমরা সেই প্রতিবেদনটি একটু দেখে আসতে চাই। পঞ্চগড়ে জনসভার মধ্য দিয়ে শুরু হয় 10 দলীয় ঐক্যের নির্বাচনী প্রচারণা। এতে অংশ নিয়ে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, ভোট ডাকাতির চেষ্টা করলে রুখে দেওয়ার আহ্বান জানান। বলেন, দেশবাসীকে ফেলে চরম দুঃসময়ে কোথাও পালায়নি জামায়াত, ভবিষ্যতেও পালাবে না। ক্ষমতায় গেলে উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী গড়ে তোলা হবে। 64 জেলায় মেডিকেল কলেজ নির্মাণেরও প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। সমঝোতার জোটের জয় হলে 3 শর্তে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতিও দেন তিনি। স্লোগানে মুখর পঞ্চগড় চিনিকল মাঠ। 10 দলীয় ঐক্যের জনসভায় যোগ দিতে ভোর থেকেই আগমন ঘটে জেলার নানা প্রান্তের মানুষের। উত্তরাঞ্চল থেকে শুরু হলো জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের দেশব্যাপী নির্বাচনী প্রচারণা।
বেলা 12টার দিকে মঞ্চে আসেন জামায়াত আমির। বক্তব্যে বলেন, নির্বাচনে জিতলে উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাবে 10 দলীয় নির্বাচনী ঐক্য। ভাই আমাদের কাছে কোনো কার্ড নাই, আপনারা সবাই ভাই বোনেরা আমাদের কার্ড। আগামীতে বেকার এবং দায় দয়া মুক্ত একটা বাংলাদেশ আমরা করতে চাই। জামায়াত আমির বলেন, দেশবাসীকে ফেলে চরম দুঃসময়েও আমরা কোথাও পালাইনি, ভবিষ্যতেও পালাবো না। ভোট ডাকাতির চেষ্টা হলে রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। আপনার ভোট কেউ যদি ডাকাতি করে নিতে আসে তাহলে কি করবেন? রুখে দিতে হবে। যুবকরা পরে দিনাজপুরে ও ঠাকুরগাঁওয়ে পৃথক সমাবেশ থেকে নিজেদের কর্মপরিকল্পনা তুলে ধরেন জামায়াত আমির। জানান, 10 দলীয় ঐক্য জয়লাভ করলে 3 শর্তে সবাইকে নিয়ে সরকার গঠন করবে তারা। 3টা শর্ত শুধু মেনে নিতে হবে। কোনো দুর্নীতি নিজে করবেন না এবং কোনো দুর্নীতিবাজকে বগলের নিচে আশ্রয় দেবেন না। বিচার বিভাগ হবে সম্পূর্ণ স্বাধীন। 54 বছরের বস্তা পচা রাজনীতি যেটা দুঃশাসন আর দুর্নীতিতে দেশকে ডুবাইয়ে ফেলেছে, সকল বৈষম্যের আমরা কবর রচনা করতে চাই। রাতে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াত আমির। বলেন, গত 17 বছর সবচেয়ে মজলুম হলেও গত 1.5 বছর কারো ওপর জুলুম করেনি জামায়াত। যারা বিগত সময়ে মজলুম হলেও এখন জুলুমকারী হয়েছে, তাদের জন্য লাল কার্ড নিয়ে অপেক্ষা করছে জনগণ। রঙিন স্বপ্ন দেখিয়ে মজার মজার কথা বলে আপনাদেরকে একেবারে দেখবেন যে 4ই আসমানে পাঠিয়ে দিচ্ছে। এরা দুঃখবাজ, চিনে রাখবেন। এদেরকে ইয়েস বলবেন না, এদেরকে কি বলবেন? এদেরকে বলবেন তোমাদের জন্য লাল কার্ড। উত্তরাঞ্চলের 4 জেলায় 4 জনসমাবেশের মাধ্যমে ঢাকার বাইরের নির্বাচনী প্রচারণা শুরু করলেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। উত্তরাঞ্চলের মানুষদের দিলেন নানা প্রতিশ্রুতি এবং জানালেন নির্বাচনে জয়ী হলে কি করবেন উত্তরাঞ্চলের মানুষের জন্য। রংপুর থেকে শফিক মুন্সি, সময় সংবাদ। আমরা দেখছিলাম, আমরা প্রতিবেদনে দেখছিলাম উত্তরাঞ্চলে জামায়াত আমির প্রচারণা চালাচ্ছেন, নির্বাচনী প্রচারণা। সেখানে তিনিও বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছেন এবং বিভিন্ন বিষয় উঠে এসেছে। আমাদের একটু জানাবেন যে মোটা দাগে কোন বিষয়গুলো উঠে আসলো। যদি আজকে দ্বিতীয় দিনের জামায়াতের আমিরের যদি প্রচারণার কথা বলি, এটা হচ্ছে তিনি আজ মূলত পঞ্চগড় থেকে শুরু করেছেন এবং আমাদের হাতে কিছু তথ্য আছে, সেটি যদি আমরা একটু দেখতে চাই এবং এই বিষয়গুলো নিয়ে যদি একটু আলোচনা করতে চাই। আমরা দেখছি যে উত্তরবঙ্গে প্রচারে জামায়াত আমির অর্থাৎ তিনি সেখানে গিয়েছেন এবং গিয়ে নানান প্রতিশ্রুতি দিয়েছেন। তার মধ্যে আমরা দেখছি যে ভোট ডাকাতির চেষ্টা হলে রুখে দেওয়ার আহ্বান। অর্থাৎ এই যে প্রচারণা শুরু হওয়ার পর কিন্তু আমরা দেখছি যে রাজনৈতিক দলের পাল্টাপাল্টি অভিযোগ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি একদিকে, এবং সেই জায়গা থেকে তিনি বলছেন যে ভোট ডাকাতির চেষ্টা হলে রুখে দেওয়ার আহ্বান। এবং অন্যদিকে আমরা দেখছি যে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতি কিন্তু তিনি জনসভায় দিয়েছেন এবং সেই সঙ্গে এই জনসভা কিন্তু তিনি আজ সকাল পঞ্চগড় থেকে শুরু করেছেন। সেখানে আমরা দেখেছি যে স্টেজে সার্জিস আলম যিনি রয়েছেন তাকে কিন্তু যে জনসভায় ছিল সেই জনসভায় সবার সাথে কিন্তু একটি পরিচিত করে দিয়েছেন। এবং আমরা দেখেছি আজ জনসভায় কিন্তু এই যে জামায়াতের আমির যে পঞ্চগড় থেকে যেখান থেকে শুরু করেছেন সেখানে কিন্তু আমরা ব্যাপক সংখ্যক সাধারণ মানুষ এবং দলের যারা দলের সাপোর্টার তারা কিন্তু সেই জনসভায় কিন্তু এসেছেন। এবং অন্যদিকে আমরা দেখছি তারা যে প্রতিশ্রুতি দিয়েছেন যে 64 জেলায় মেডিকেল কলেজ গড়ার প্রতিশ্রুতি, এবং তিনি নানান প্রতিশ্রুতি কিন্তু প্রত্যেকটি জনসভায় কিন্তু দিচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, এবং সেই সঙ্গে এই প্রতিশ্রুতি বাস্তবায়নের কথাও কিন্তু ভোটারদের তিনি কিন্তু বলছেন। এবং সেই সঙ্গে তিনি কিছু কথাও বলেছেন যে যারা দুর্নীতিবাজ তাদের সঙ্গে কিন্তু 3 শর্তের কথা যেটি আমরা প্রতিবেদনে দেখেছিলাম যে এই 3 শর্তের মধ্যে প্রথম যে শর্তটি দিয়েছে তিনি যে দুর্নীতিবাজ যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু তাদের কোনো লেনদেন নেই, এরকম বেশ কিছু প্রতিশ্রুতি কিন্তু তিনি দিয়েছেন। এবং সেই সঙ্গে যেহেতু দ্বিতীয় দিনের প্রচারণা, সেই দ্বিতীয় দিনের প্রচারণা কিন্তু আমরা দেখছি যে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে রাজনৈতিক দলের এই যে প্রচারণা সেটি কিন্তু মাঠে কিন্তু অনেকটা উত্তাপ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। প্রচারণার পাশাপাশি মেঘ আপনি বলছিলেন অভিযোগ পাল্টা অভিযোগ, সেটি কিন্তু আমরা জামায়াত আমিরের বক্তব্যে দেখলাম, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে দেখলাম। সবার প্রচারণার একটি অংশ হিসেবে কিন্তু এই অভিযোগ পাল্টা অভিযোগ রয়ে যাচ্ছে কিনা? সবার অংশ হিসেবে পাল্টাপাল্টি অভিযোগটা যেমনটা বলছিলাম আপনাকে যে জামাতের পক্ষ থেকেও দলের পক্ষ থেকেও করা হচ্ছে, অন্যদিকে বিএনপির পক্ষ থেকেও করা হচ্ছে যে বিএনপি বলছে যে ভোটের ব্যাপারে যদি কোনো ষড়যন্ত্র হয় সেটিও কিন্তু রুখে দেওয়া হবে। অন্যদিকে জামাত বলছে যে এবার কিন্তু ভোট ডাকাতি হওয়ার একটি লক্ষ্য করা যাচ্ছে, সেই জায়গায় কিন্তু তারা সজাগ থাকার আহ্বান কিন্তু জানিয়েছেন। মেঘ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ যশো।
নির্বাচনী প্রচারণা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী তানভীর হাসান মেঘ। এদিকে দেশের মানুষকে আবারও ধোঁকা দেওয়ার নীলনকশা চলছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বিকেলে যাত্রাবাড়িতে নির্বাচনী পথসভায় তিনি অভিযোগ করেন, বলেন বিগত দিনে যারা দেশ পরিচালনা করেছে তারা হাজারো মায়ের বুক খালি করেছে, দেশের টাকা পাচার করেছে বিদেশে, এক শ্রেণীর ক্ষমতা লোভী ক্ষমতায় যাবার স্বপ্ন দেখছে বলেও মন্তব্য করেন তিনি। যারা বিশ্বস্ত বন্ধুর সঙ্গে ধোঁকাবাজি করতে পারে দেশের মানুষ তাদের কাছে নিরাপদ নয় বলেও মন্তব্য করেন তিনি। আমরা এদের পরিচালনায় দেখেছি আমাদের দেশের টাকাগুলো বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করতে। এদের পরিচালনায় আমরা দেখেছি যে বিদেশের দাবেদারি গোলামির জিঞ্জির আমাদের বাংলাদেশের মানুষের হাতে পাত পড়াতে, আমাদের বাংলাদেশের মানুষকে আবার ধোঁকা দেওয়ার বিভিন্ন নীল নকশা তৈরি করেছে। ছুটির দিনে রাজধানীতে জমজমাট নির্বাচনী প্রচারণা। শহরের অলিগলি ঘুরে জনগণের সমস্যার কথা শুনছেন প্রার্থীরা, প্রতিশ্রুতিও দিচ্ছেন ঘরে ঘরে নাগরিক সুবিধা পৌঁছে দেওয়ার। প্রার্থীরা বলছেন এবারের ভোট হবে দুর্নীতি, চাঁদাবাজ এবং সন্ত্রাসের বিরুদ্ধে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার দ্বিতীয় দিনে মুহুর্মুহু স্লোগানে ভোটের উত্তাপ ছড়িয়ে পড়ে নগরীর সড়ক, মহাসড়ক, অলিগলিতে। ছুটির দিনের সকাল থেকেই প্রচারণায় ব্যস্ত সময় কাটান বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। প্রচারণাকে ঘিরে নগরবাসীর উচ্ছ্বাস এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। ভোটাররা বলেন 17 বছর পর নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে যোগ্য জনপ্রতিনিধির হাতে দিতে চান উন্নয়নের দায়িত্ব। আমাদের মেন চাওয়া হচ্ছে আমরা যেন সুষ্ঠুভাবে এই নগরীতে থাকতে পারি, লুটেরা যাতে দখল করতে না পারে। এদিকে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরে সমস্যার কথা শুনে সেই অনুযায়ী কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন বিএনপি প্রার্থীরা। বলছেন জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবেন তারা। আমরা যদি ইনশাল্লাহ সরকার গঠন করতে পারি, আমার এই এলাকার সাধারণ মানুষের জন্য আমি সকল সমস্যার সমাধান অবশ্যই করব। যানজট সহ নানাবিধ সমস্যায় জর্জরিত আমাদের এই পুরান ঢাকার অঞ্চলটি, সেই সমস্যাগুলো যেমন আমরা সমাধান করার প্রতিশ্রুতি দিচ্ছি। সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি বেড়ে গেছে। পরবর্তী সরকার যদি আমরা আসতে পারি ইনশাল্লাহ, তাহলে আমরা এর ব্যবস্থা করব। নাগরিক সেবাটা এখানে নাই, আমরা নাগরিক সেবা নিশ্চিত করব। এই নির্বাচনের মূল লক্ষ্যই হোক বাংলাদেশকে বদলে দেওয়ার। জামায়াত ও এনসিপির প্রার্থীরাও গণসংযোগ চালান নিজ এলাকায়। 10 দলীয় জোটের গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি দল উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে বলে অভিযোগ করেন তারা। ফ্যাসিস্টদের সম্পত্তি নতুন করে পাহারা দিচ্ছে, যারা নতুন করে জমি দখল করছে, 12ই ফেব্রুয়ারি তাদেরকে পরাজিত করা হবে। আমরা চাচ্ছি যে একটা নিরাপদ এখানে ঢাকা আর্ট প্রতিষ্ঠা করতে, ইনসাফের একটি সমাজ কায়েম করতে। অতীতে এই জাতীয় সুবিধাবাদী লোকদের জন্য, ঋণ খেলাপিদের জন্য এই দেশের প্রচুর সম্পদ দেশের বাইরে চলে গেছে। রাষ্ট্রের মৌলিক সংস্কারের জুলাই সনদে হ্যাঁ ভোটের পক্ষে যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদেরকে বিপুল ভোটে জয় করতে মানুষ আশাবাদী। একটা দলের মধ্যে যাদের মধ্যে ক্ষমতায় আসার কনফিডেন্স বিল্ড করেছে, তারা সেই 17 বছরের কার্যক্রমেরই এক ধরনের পুনরাবৃত্তি গত 1.5 বছরে করেছে। আগামী 10 ফেব্রুয়ারি পর্যন্ত ভোটারের দাঁড়ে দাঁড়িয়ে নিজেদের অবস্থান তুলে ধরার সুযোগ পাবেন প্রার্থীরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর বাইরেও নির্বাচনী প্রচারণায় অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। জনগণের রায়ে বিএনপি দেশ পরিচালনা করবে বলে আশা প্রকাশ করেন দলটির প্রার্থীরা। আর লেভেল প্লেইং ফিল্ড নেই বলে অভিযোগ 10 দলীয় জোটের প্রার্থীদের। রাজপথ থেকে অলিগলি সবখানেই নির্বাচনী ডামাডোল। গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। ছুটির দিনেও চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুরে নির্বাচনী প্রচারণা চালান বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও 1 আসনের বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লিফলেট বিতরণ করে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। বিএনপি ছাড়া দেশকে কেউ এগিয়ে নিতে পারবে না বলে দাবি করেন দলটির মহাসচিব। আমরা ছাড়া কেউ দেশটাকে আগায় নিতে পারবে না ভাই, অতীত অভিজ্ঞতা থেকে বলতেছি, আর কেউ নাই এখন। ইনশাআল্লাহ আমরা সবাই আমাদেরকে ভোট দিয়ে সরকার গঠন করে সুযোগ করে দেবেন, আমরা আমাদের উন্নয়নের কাজগুলো করতে
করতে সক্ষম হব। চট্টগ্রাম নগরীর ৪১ নম্বর ওয়ার্ড দক্ষিণ পতেঙ্গা এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন চট্টগ্রাম ১১ আসনের ধানের শীষের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। কক্সবাজারের চকরিয়ায় নির্বাচনী পথসভা করেন বিএনপির হেভিওয়েট প্রার্থী সালাউদ্দিন আহমদ। এ সময় তারা বলেন, দেশে যেন আর ফ্যাসিবাদ ফিরে না আসে সে ব্যবস্থা গড়ে তুলতে হবে। এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা চালু রাখতে হবে যে এই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে কোনোদিনই কোনো স্বৈরাচারের ফ্যাসিবাদের উৎপত্তি না হয়। লজিস্টিক্যাল সেন্টার করব খালি বাংলাদেশের জন্য না, বাংলাদেশ, ভারতের উত্তর পূর্ব প্রদেশ, মায়ানমার, উত্তর পূর্ব এশিয়ার এটাকে লজিস্টিক্যাল হাব করব চট্টগ্রামে, পুরো উপকূলীয় অঞ্চলে। এদিন সকালে প্রচারণার দ্বিতীয় দিনে খুলনার ডুমুরিয়ায় নির্বাচনী সমাবেশ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও খুলনা ৫ আসনের হেভিওয়েট প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। পলিটিক্যাল ব্যাড ইন্টেনশনে যদি আবার আপনারা সেই ৭১কে ইউজ করেন তাহলে কি হলো? ফ্যাসিবাদদেরকে যে দোষ দেই সেই ন্যারেটিভ তো আপনাদের কাছেও দেখা যাইতেছে। আপনাদের সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। প্রচারণায় নামেন কুমিল্লা ৪ আসনের ১০ দলীয় ঐক্যের প্রার্থী এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। প্রত্যেকটা খেটে খাওয়া মানুষ জানে, দোকানদার জানে যে হাসনাত আব্দুল্লাহ যদি নির্বাচিত হয় আর যাই হোক জীবনে ১০টা টাকার জন্য কোনোদিন আসবে না। বরিশাল সদরের বেলতলা খেয়াঘাট এলাকায় নির্বাচনী প্রচারণার কার্যালয় উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। একটা দলের প্রতি প্রশাসন যেরকম ঝুঁকে যাচ্ছে, একজন প্রোটোকল দিচ্ছে, এতে মনে হয় যেন অনেকেই মনে করে যে প্রশাসন ঝুঁকে যাচ্ছে। এছাড়া সিরাজগঞ্জ ৪ আসনে নির্বাচনী প্রচারণা চালান জামায়াতের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান। ময়মনসিংহ ৫ আসনের বিএনপির প্রার্থী জাকির হোসেন বাবলু নির্বাচনী প্রচারণায় নামেন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পোস্টার নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী প্রচারে পোস্টারের জায়গায় গুরুত্ব পাচ্ছে অনলাইন মাধ্যম। ইসির সিদ্ধান্তকে অনেকে স্বাগত জানালেও এতে দেখা দিয়েছে নতুন কিছু চ্যালেঞ্জ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ও এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর ছবি, ভিডিও ছড়ানোর ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে প্রার্থী ও ভোটারদের মধ্যে। মানিক মোহাম্মদ ওমরের রিপোর্ট। পোস্টার বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতিতে হয়ে উঠেছিল গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, কিন্তু নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এবারের নির্বাচনে পোস্টার নিষিদ্ধ। পোস্টারবিহীন নির্বাচনকে স্বাগত জানিয়েছেন প্রার্থীরাও। পোস্টার না থাকার বিষয়টাকে আমি খুব ভালোভাবে দেখছি। এই পোস্টারগুলোর কারণে আমাদের এনভায়রনমেন্টে একটা নেগেটিভ ইফেক্ট পড়তো। আমরা মানুষের হাতে এই লিফলেটটা গেলেই তো হয়, আর ভোটার স্লিপ পৌঁছে দিতে পারলেই হবে। নির্বাচনী প্রচারে পোস্টারের জায়গায় গুরুত্ব পাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এর মধ্যে আবার দেখা দিয়েছে ভুয়া তথ্য কিংবা এআই নির্মিত ছবি, ভিডিও ছড়ানোর ঝুঁকি। আমার নাম একটা অপপ্রচার করেছে, তো অপপ্রচারটা নোংরামি আমরা করতে চাই না। এটাকে যদি আপনি নেগেটিভ ভাবে উপস্থাপন করেন, এটা তো অনাকাঙ্ক্ষিত। বিশেষজ্ঞরা বলছেন এবারের নির্বাচনে ঝুঁকি তৈরি করতে পারে এআই। ডিপ ফেক ইউজ করে যে ভিডিওগুলো তৈরি হচ্ছে, এটা অনেকটাই কিন্তু কোনো এআই আবার এটাকে ফেক ধরতে 100% পারে না। এই ধরনের বাধাটাকে অতিক্রম করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা সেল থাকা উচিত। এদিকে নির্বাচন সামনে রেখে ডিজিটাল অঙ্গনে সরব প্রচারণায় নেমেছে দলগুলো। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার নিষিদ্ধ হওয়ায় একদিকে রক্ষা পাচ্ছে পরিবেশ, অন্যদিকে যুক্ত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার সম্ভাবনাও। তাই অনলাইনে নজরদারি বাড়ানো দরকার নির্বাচন কমিশনের, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের সহিংসতা রোধে অংশগ্রহণকারী দলগুলোকে মুখ্য ভূমিকা পালন করতে হবে। জবাবদিহি ছাড়া সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্কে এসব কথা বলেন সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক ডক্টর রৌনক জাহান। বিকেলে এফডিসিতে আয়োজিত আগামী সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হলেই গণতন্ত্র সুরক্ষিত হবে শীর্ষক ছায়া সংসদ বিতর্কে তিনি বলেন, এখনো পুরোপুরি কাটেনি ভয়ের পরিবেশ। সামাজিক মাধ্যমগুলোতে ভয় ও সহিংসতা যাতে না ছড়ায় সেজন্য ইসিকে পদক্ষেপ নিতে হবে। এছাড়া পোস্টাল ব্যালট ইস্যুতে ইসির আরও সতর্ক থাকা উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি। ভয়ের পরিবেশটা এখনো আছে এবং আগে যেটা রাষ্ট্রের কাছ থেকে আসছিল, এখন সোশ্যাল মিডিয়া থেকে আসছে, বিভিন্ন দিক থেকে আসছে। মানুষ একটু ভয়েই আছে, বুঝতে পারছে না যে কোথা থেকে একটা ভয় আসতে পারে। দ্বিতীয় হচ্ছে আরেকটা পরিবেশ,
সেটা হচ্ছে যে পরিবেশটা একটু অসহিষ্ণু হয়ে গেছে। পোস্টাল ব্যালট বিতর্ক না সৃষ্টি হয় সেরকম একটা ব্যবস্থা করা দরকার। এবার বাণিজ্যের সংবাদ। আবারও অস্থির হয়ে উঠছে নিত্যপণ্যের বাজার। সপ্তাহ ব্যবধানে মুরগির দাম বেড়েছে কেজিতে 40 টাকা পর্যন্ত। ঊর্ধ্বমুখী সব ধরনের চালের দাম বাড়ছে, চিনি, মসুর ডালের দরও। বিয়ে সহ সামাজিক অনুষ্ঠানে চাহিদা বেড়েছে মুরগির। এমন যুক্তিতে রাজধানীর কারওয়ান বাজারের মুরগি বিক্রেতারা জানান, সপ্তাহ ব্যবধানে 40 টাকা পর্যন্ত বেড়েছে 1 কেজি মুরগির দাম। গত সপ্তাহে ব্রয়লার বিক্রি হচ্ছে আমাদের 150 টাকা, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 170 টাকা। বিয়ে পিকনিক সব একসাথে হয়ে যাওয়া আপনার মানে সেল বেশি, মালের আমদানি কম। আমরা যারা নিম্ন আয়ের মানুষ, আমরা আসলে এই যে 20 টাকা আমাদের কাছে এটাই কিন্তু অনেক বেশি। আগুন লেগেছে চালের বাজারেও। কেজিতে 3 থেকে 4 টাকা বেড়ে এক সপ্তাহ আগে বিক্রি হওয়া 76 টাকার মিনিকেট 80 আর 80 টাকার নাজিরশাইল বিক্রি হচ্ছে 84 টাকায়। আতপ চালও ঊর্ধ্বমুখী, তবে এর কারণ জানেন না খুচরা বিক্রেতারা। চিনিগুলো কিন্তু সিজন উঠছে এখন, তারপর ওটার বাজারটা বেশি। যে যার মন মতনে বাড়াইতেছে, বলতেছে ধান নাই, চাল নাই, কিন্তু উপায় নেই তো আর কি, বাড়লেও তো নিতে হবে, খাইতে হবে। রমজানকে কেন্দ্র করে কেজিতে 10 থেকে 15 টাকা বেড়ে চিনি বিক্রি হচ্ছে 110 থেকে 115 টাকায়। মসুর ডালের কেজিতেও 10 টাকা বাড়তির খবর দিয়েছেন বিক্রেতারা। আমদানি করা বেশিরভাগ পণ্যের দাম চড়ে যাওয়ার আশঙ্কা তাদের। ছোট মসুরের দাম বেশি, পলাশ চালের দাম বেশি, তারপর কিশমিশ, আলু বোখরা, কাঠবাদাম, এগুলোর দাম বেশি। আমদানি করা প্রোডাক্ট প্রত্যেকদিন দাম বাড়তেছে। দাম রমজান মাসে সীমিত রাখাই সবচেয়ে বেটার। স্বস্তি ফেরেনি সবজির বাজারেও। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে গত সপ্তাহের দর 60 থেকে 70 টাকায়। লেবুর হালি 80 আর শশার কেজি ঠেকেছে 100 টাকায়। সালাদ আইটেমগুলো অন্যান্য সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বাড়তি। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ বাণী অর্চনা ও নানা আয়োজনে চলছে বিদ্যা, বাণী ও সুরের দেবী সরস্বতীর আরাধনা। ভোর থেকে মণ্ডপে আসতে থাকেন শিক্ষার্থীরা। রাজধানীতে সরস্বতী পূজার প্রধান আকর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠ জুড়ে বিভিন্ন বিভাগের আয়োজনে গড়ে উঠেছে 76টি মণ্ডপ। বিদ্যা, বুদ্ধি ও জ্ঞানে আলোকিত হবেন এমনটাই প্রত্যাশা ভক্তদের। এক হাতে বেদ, আরেক হাতে বীণা, সাদা রাজহাঁসের বাহনে চড়ে এভাবেই জ্ঞানের আলো ছড়াতে আবারও মর্তে দেবী সরস্বতী। বসন্ত পঞ্চমী তিথিতে সরস্বতী দেবীর পূজা করেন ভক্তরা। ভিড় করেন শিক্ষার্থী সহ সব বয়সী মানুষ। সকালে নানা আচার আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। পুরোহিতদের মন্ত্রপাঠ আর দেবীর আশীর্বাদ কামনার মাধ্যমে সম্পূর্ণ হয় পূজার মূল কার্যক্রম। পূজা শেষে হাতে খড়ি দেয়া হয় খুদে বিদ্যার্থীদের। এরপর চলে প্রসাদ বিতরণ। পূজা ঘিরে আনন্দঘন সময় কাটান সবাই। আমরা চাই সবার মধ্যে বিদ্যা দেবী যেন সরস্বতী মা বজায় রাখে, সবাই মিলে উদযাপন করুক, এটাই চাওয়া। মার কাছে অনেক চাওয়া, মা তুমি আমাকে অবশ্যই একটা ভালো রেজাল্ট করতে সাহায্য করো। বিদ্যার দেবী হিসেবেই পরিচিত দেবী সরস্বতী, তাই শিক্ষার্থী সহ সবার চাওয়া বিদ্যা, বুদ্ধি, জ্ঞানে আলোকিত হোক জীবন। মার কাছে প্রার্থনা করব যেন দেশের এই অস্থিতিশীল অবস্থাটা যেন স্থিতিশীলতায় ফিরে আসে এবং সবার মাঝে শান্তি বিরাজ করে। অঞ্জলি দিব, প্রসাদ নিব মায়ের, তারপরে ঘোরাঘুরি করব। ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের মাঠ জুড়ে বিভিন্ন বিভাগের আয়োজনে আলাদা 76টি মণ্ডপ হয়েছে, যেখানে ভিড় করেন সব বয়সী মানুষ। জ্ঞান মানুষকে নম্র ও ভদ্র করে, জ্ঞান মানুষকে শেখায় সংযত হতে। তাই দেবীর কাছে আজ ভক্তদের চাওয়া জ্ঞানের আলোয় আলোকিত হোক ভুবন, প্রতিষ্ঠিত হোক সত্য ও সুন্দর। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। দেশের বাইরের খবর। জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের 3 মাসের মাথায় পার্লামেন্ট ভেঙে দিলেন সানায়ে তাকাইচি। শুক্রবার আনুষ্ঠানিকভাবে পার্লামেন্ট ভেঙে দিয়ে 8 ফেব্রুয়ারি আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। নির্বাচনে পার্লামেন্টের নিম্নকক্ষের 465টি আসনের সবগুলোতেই ভোট হবে। আগামী মঙ্গলবার থেকে 12 দিনের নির্বাচনী প্রচার শুরু হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিএনপি ক্ষমতায় গেলে ভাসান থেকে বস্তিবাসীর পুনর্বাসনের প্রতিশ্রুতি তারেক রহমানের। দেশ পুনর্গঠনে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান। নিজ আসনে জনসভায় ভোট চাইলেন ধানের শীর্ষে।
উত্তরবঙ্গে জনসভা দিয়ে প্রচারণার মাঠে 10 দলীয় ঐক্য। কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে রুখে দেওয়ার হুঁশিয়ারি জামাত আমিরের। জয় পেলে সবাইকে নিয়ে সরকার গঠনের প্রতিশ্রুতি। এবং ছুটির দিনে নির্বাচনী প্রচারণায় উৎসবের আমেজ। পাল্টাপাল্টি অভিযোগে রাজনীতির মাঠে উত্তাপ। পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মন জয়ের চেষ্টা। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়ের।